আমরা যারা দীর্ঘদিন ধরে শুধু পরিবার সামলে যাই, একটা সময়ের পর খুব বিরক্ত লাগে। আর সেটা কাটানোর একমাত্র উপায় একটু বেড়াতে যাওয়া। আকাশ ভরা মেঘ আর মেঘের কোলে পাহাড়, যেখানে শীতকালে চারদিকে রয়েছে কমলা লেবুর বাহার, এই হলো দার্জিলিংয়ের পাহাড়ি গ্রাম শিটংয়ের পরিচয়। ছোট্ট ছুটিতে কাঞ্চনজঙ্ঘা দেখার গল্প শোনায়, আর হোমস্টে জানলা খুললে কাঞ্চনজঙ্ঘার এক অভূতপূর্ব সুন্দর দৃশ্য। Hello everyone, আমি অমর্ত্য and welcome again to my channel জিন্দেগি লাইভ। আমার এই ব্লগিংটা কোনো প্রফেশন নয়, জাস্ট একটি হবি মাত্র। তাই আমার এই ব্লগগুলোতে পাবেন আপনারা প্রপার্টির আনবায়াস প্রপার্টি রিভিউ অ্যান্ড ডিটেল ট্যুর ইনফরমেশন। আর আপনাদের সঙ্গে আরও বেশি করে কানেক্ট থাকার জন্য একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করেছি, ডিসক্রিপশনে তার লিঙ্ক দিয়ে দিলাম। যদি ইচ্ছা করে কাইন্ডলি জয়েন করে দেখতে পারেন। ইচ্ছা আছে ভবিষ্যতে আপনাদের সঙ্গে একটি গ্রুপ ট্যুর অ্যারেঞ্জ করার। এবং এই বিষয়ে আপনাদের কি মতামত কাইন্ডলি কমেন্ট সেকশনে গিয়ে একটু জানাবেন, তাহলে আমার ডিসিশন নিতে সুবিধা হবে। তাহলে আর দেরি কিসের, চলুন না ডে 3 এর আজকে যাত্রাটি শুরু থেকে শুরু করা যাক, সেই মেঘাশিস হোমস্টে থেকে। একটু পরেই আমরা চলে যাব শিলংয়ের উদ্দেশ্যে, এবং শিলংয়ের উদ্দেশ্যে যাওয়ার পথে আমরা বেশ কিছু সাইট সিন কভার করতে করতে যাব এবং পৌঁছে যাব শিলংয়ের ওয়ান অফ দ্য বেস্ট এবং রিনাউন্ড হোমস্টে, যেটা হচ্ছে বিশেষ হোমস্টে। আমরা এখন চিমনিকে বিদায় জানিয়ে বগরা ফরেস্টের ওপর দিয়ে আমরা এগিয়ে চলেছি শিলংয়ের দিকে, এবং শিলংয়ে বেশ কিছু সাইট সিন করে আমরা বিশেষ হোমস্টেতে উঠব। আজকে আমাদের প্রথম ডেস্টিনেশনে আমরা চলে এসেছি যোগীঘাট। এই যোগীঘাট 2015 সালে রামদেব বাবা উদ্বোধন করেন। এই বৃষ্টি এদিকটা আমার পিছন দিকটা আছে মাংপু ভিলেজ, এবং এদিকটা আছে শিটং। অর্থাৎ শিটংয়ের সঙ্গে মাংপুর সঙ্গে সংযোগ করে এই লোহা বৃষ্টি, যার নাম হচ্ছে যোগীঘাট ব্রিজ। এটি রিয়াং নদীর ওপরে অবস্থিত। শিটংয়ের থেকে এই জলস্রোতটি নেমে আসছে, এবং আশা করি জলস্রোতের এখন একটি পুরো আওয়াজ আপনারা পাচ্ছেন। তো এখন বর্ষাকাল যদিও না, তবুও জলের যথেষ্ট স্রোত আছে। আর আগে এখানে একটি পুরনো ব্রিজ ছিল, কাঠের ব্রিজ ছিল, সেটি হচ্ছে আমার এখানে দাঁড়িয়ে দেখতে পাচ্ছেন। এই ব্রিজটা এখন খারাপ হয়ে গেছে। আজকে আমাদের সেকেন্ড ডেস্টিনেশন রবীন্দ্র ভবনে আমরা আজকে পৌঁছে গেছি। আমরা এখন ভিতরে গিয়ে দেখি যে রবীন্দ্র ভবনে কি মিউজিয়ামে কি আছে এখানকার বিষয়বস্তু। এই বাড়ির একবার দর্শন পাওয়া ভারতের সব রবীন্দ্রপ্রেমী মানুষের কাছে স্বপ্নের মতন। এই ঢুকেই আপনি ডান হাতেই দেখতে পেয়ে যাবেন টিকিট কাউন্টার। বিলো 5 টিকিট লাগে না, অ্যান্ড ওভার 5 25 টাকা পার পার্সন টিকিট। মিউজিয়ামের ভিতরে ফটো তোলা বা ভিডিও তোলা নিষিদ্ধ, তাই আমি সেই জায়গাটার ভিডিও তুলতে পারবো না। তবে আগে মিউজিয়ামটা ঘুরে আসি, যা অভিজ্ঞতা সাক্ষী হব সেটা অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। কবিগুরু যখন কালিম্পংয়ে আসেন, তখন মাংপুতে আসার আমন্ত্রণ জানিয়েছিলেন অধ্যাপক সুরেন্দ্রনাথ দাশগুপ্তের কন্যা মৈত্রী দেবী। তার ডাকেই কবিগুরু প্রথম মংপুতে আসেন 1938 সালের 21শে মে। মিউজিয়াম থেকে জাস্ট বেরোলাম, এবং বেরিয়ে একটা অন্যরকম অনুভূতি মনের মধ্যে ফিল করতে পারছি। মানে ওনার একটা রবীন্দ্রসঙ্গীত যেগুলো আছে সেগুলো তো বাজেই মিউজিয়ামের মধ্যে, এবং তার সঙ্গে সঙ্গে ওনার ব্যবহৃত বিভিন্ন আসবাবপত্র রয়েছে, যেমন ওনার খাট, যেখানে বসে উনি কবিতা লিখতেন, সেই সমস্ত চেয়ার টেবিল, প্লাস উনি এখানে যেহেতু বাচ্চাদের চিকিৎসাও করতেন, ফলে তার ব্যবহৃত বিভিন্ন ওষুধ এখনও কিন্তু স্মৃতি হিসাবে উপস্থিত রয়েছে। সেই সময়কার ট্যালকাম পাউডার, এখন আজকালকার যুগের মতন নয়, কিন্তু তখনকার যে কাশি শেষে ট্যালকাম পাউডারগুলো থাকতো, সেইগুলো কিন্তু অ্যাজ ইট ইজ সেরকমভাবে রয়েছে। ওনার হাতে আঁকা বিভিন্ন ছবিগুলো এখানে কিন্তু উপস্থিত আছে। তার সঙ্গে সঙ্গে বাজছে রবীন্দ্রসঙ্গীত এবং শান্তিনিকেতনের বিভিন্ন ইতিহাস এবং তার ছবি, সেই সমস্ত তথ্যগুলো এবং ছবিগুলো এখানে কিন্তু স্মৃতি হিসাবে রাখা রয়েছে। ফলে আমরা আমাদের যে প্রিয় রবীন্দ্রনাথ ঠাকুরকে, মানে আমি শান্তিনিকেতনের আগের ব্লগ করেছি, গিয়ে ঘুরে এসেছি,
সেরকমই একটা স্মৃতি আরেকবার আমার মনে উকি দিয়ে এলো। আর খুব ভাল লাগলো এই জায়গাটা এসে, খুব শান্ত নিরিবিলি একটা পরিবেশ, এবং তার মাঝখানে রবীন্দ্রনাথ ঠাকুরকে আরও ভালো করে চেনার, আরও ভালো করে জানার সুযোগ আরেকবার পেলাম এই মংপোতে রবীন্দ্র ভবনের রবীন্দ্র মিউজিয়ামে। অবশ্যই যখন আপনারা এই নর্থ বেঙ্গল ট্যুর করবেন, স্পেশালি যখন শিটং, মাংপু বা কার্শিয়ং, তখন কিন্তু এই সাইট সিনটা কিন্তু আপনি কিন্তু আপনার প্ল্যান লিস্টে রাখবেন। আমাদের নেক্সট ডেস্টিনেশন লেপচা মনেস্ট্রি, শিটংয়ের। এটা আপার শিটংয়ে অবস্থিত। আর যোগীঘাট ব্রিজ থেকে আনুমানিক 8 থেকে 10 কিলোমিটার মতন দূরত্ব হবে। রাস্তা কিন্তু একটু ডিফিকাল্ট। আমার সাজেশন রইল সুমো বা বুলেরো ছাড়া এখানে না আসাটাই ঠিক হবে, বিকজ শিটংয়ের রাস্তা কিন্তু খুব একটা ভালো নয়। এবার আমরা যে জায়গাটা যাচ্ছি সেটা হচ্ছে 350 বছর পুরনো একটি মনেস্ট্রি, যে মনেস্ট্রি লেপচা, শিটংয়ের লেপচা মনেস্ট্রি নামে পরিচিত। এবং আমরা যে মনেস্ট্রি দেখে অভ্যস্ত তার থেকে কিন্তু এটা সম্পূর্ণ ব্যতিক্রম, কারণ এই মনেস্ট্রিটি এখনও পর্যন্ত আধুনিকতার ছোঁয়া এখানে লাগানো হয়নি। এখানে কিন্তু সেই আগেকার যুগের, অর্থাৎ 350 বছর পুরনো বা তার চেয়েও বেশি পুরনো হলেও হতে পারে, মাটির কিন্তু মনেস্ট্রি রয়েছে। তো এই মনেস্ট্রিটা কিন্তু এখানে খুবই পবিত্র হিসাবে গণ্য করা হয়, এবং এই মনেস্ট্রিটা সাক্ষী হতে আমরা এই মনেস্ট্রি ক্যাম্পাসের ভিতরে ঢুকছি এবং সে দেখে নিই এই মনেস্ট্রিটা কেমন এখানকার। মাটির, পুরো একদম মাটির, আমাদের গ্রামের বাড়ি মাটির যেমনি বাড়ি হতো সেরকমই পুরো মাটির লেপ দেওয়া হয়। এই বুদ্ধা মনেস্ট্রি থেকে, এখান থেকে আপনি কিন্তু এই কাঞ্চনজঙ্ঘা ভিউ পাবেন। অসাধারণ লাগছে, কিন্তু পুরো স্কাই ক্লিয়ার আছে। আর কাঞ্চনজঙ্ঘাকে আমরা কিন্তু মানে স্লিপিং বুদ্ধা পুরো এখান থেকে বোঝা যাচ্ছে। অসাধারণ ভিউ লাগছে কিন্তু বন্ধুরা, ব্যাপক লাগছে, ব্যাপক লাগছে। একটু জুম করার চেষ্টা করি। ও ফাটাফাটি, এত ভালো ক্লিয়ার কাঞ্চনজঙ্ঘায় এর আগে যতবারই এসেছি পাইনি, কখনো পাইনি। এই শিলং থেকে পাহাড়টা কাঞ্চনজঙ্ঘাকে আরো কাছ থেকে দেখতে পাচ্ছি এবং উপলব্ধ করতে পারছি, এবং কি যে ভালো লাগছে ভাষায় বর্ণনা করতে পারবো না। যার জন্য আসা বারবার পাহাড়ে, সেই কাঞ্চনজঙ্ঘা একদম হাতের মুঠোয় মনে হচ্ছে। খুব কাছ থেকে আমরা এই কাঞ্চনজঙ্ঘাকে দেখতে পাচ্ছি, অসাধারণ লাগছে, মানে ভাষায় বর্ণনা করতে পারছি না, এত ভালো লাগছে দেখতে। আমরা চলে এসেছি এখন নামথাং পোখরি বা সেলামান্ডার লেকও এই জায়গাটাকে নাম বলা হয়। এই পাশে একটি হনুমান মন্দির আছে, এবং এটি হচ্ছে সেলামান্ডার লেক বা নামথাং পোখরি। ব্যাপারটা হচ্ছে কিছুই না, এখানে এখন সেরকমভাবে পাওয়া যায়, মানে দেখতে পাবেন না। বর্ষাকালে পাহাড়ি জলগুলো এখানে জমা হয়, সেই সময় এখানে কিন্তু সেলামান্ডার দেখতে বেশি পাওয়া যায়। তো এটাই হচ্ছে এই জায়গাটার বৈশিষ্ট্য। এই ট্যুরিস্ট এখন এখানে ঢোকা নিষিদ্ধ, তাই এখানে গেট লাগানো আছে, যাতে কোনো ট্যুরিস্ট ভুল করে যাতে এর ভিতরে চলে না যায়। তো এটা হচ্ছে এখন বর্ষাকালে এই জায়গাটা পুরো জল থাকে। আর বর্ষাকালে পাহাড়ি যে সমস্ত জায়গা থেকে, চারিদিকে পাহাড়, তো এই এই সাইড দিয়ে যে পাহাড়গুলো আছে, এখান থেকে এই জলগুলো এসে এই জায়গাটায় এই নামথাং পোখরি লেকে এসে জমা হয়। এর পাশ দিয়ে একটা ছোট্ট রাস্তা বেরিয়ে গেছে, যার ভিতর দিয়ে গেলে আপনি কিন্তু একটা ছোট্ট শিব মন্দির দেখতে পারবেন। চাইলে আপনি দেখতে পারেন এই পাইন গাছের জঙ্গলের মধ্য দিয়ে এই শিব মন্দির যাওয়ার রাস্তা। এবং এই মন্দিরটা যেতে গেলে যে জঙ্গলের মধ্যে দিয়ে যেতে হবে, অর্থাৎ পাইন গাছের জঙ্গলের মধ্যে দিয়ে যেতে হবে, খুব ভাল লাগবে। অসাধারণ জায়গাটা, এত পাইন গাছে, এত গভীর অরণ্য না, যে পুরো জায়গাটা পুরো ঠান্ডা হয়ে রয়েছে। সাডেনলি গাড়ি থেকে নেমে যেমন এই জঙ্গলের ভিতরে প্রবেশ করছি, পুরো গা ছমছমিয়ে উঠছে, মানে ঠান্ডার জন্য, মানে শিহরণ দিয়ে উঠছে। আর এই আর কি, চলুন আমরা এখন আস্তে আস্তে হাঁটতে হাঁটতে যাই। একটু মাঝখানে চড়াই রাস্তা আছে, বয়স্কদের জন্য একটু অসুবিধা হলেও হতে পারে, আমারও পায়ে প্রবলেম আছে, তবে চেষ্টা করি ওঠার, দেখা যাক। বাচ্চাগুলো আমাদের উঠে যাচ্ছে, কিন্তু আমার একটু প্রবলেম হচ্ছে, আমার হাঁটু লিগামেন্টের প্রবলেম, তো আমার একটু অসুবিধা হচ্ছেই। বয়স্কদের ক্ষেত্রে কষ্ট হবে উঠতে গেলে, স্পেশালি খাড়াই জায়গাগুলো। বেশ অনেকটা ট্রেক করে এই শিব মন্দির আপনি দেখতে পাবেন। এখানে কিন্তু গণেশ ঠাকুরের মূর্তিও আছে, অর্থাৎ গণেশ এবং শিব দুজনেরই, উভয়েরই পুজো অর্চনা এই মন্দিরে করা হয়।
ট্রেকিং কেমন লাগলো? খুব ভালো, এর আগেও অভিজ্ঞতা আছে, আর ভোলা বাবার নাম নিয়ে বম বলে উঠে গেছি। হ্যাঁ, বাচ্চারা উঠে গেল। আমার হ্যাঁ। লিগামেন্টের প্রবলেম হলে আমার একটু অসুবিধা হলো, না বাট খাড়াই আছে কয়েকটা জায়গায়, বাট এমন না, মানে বয়স্কদের ক্ষেত্রে অসুবিধা হবেই, ঠিক আছে, বাট এমনি যারা ইয়াং আছে তাদের কোনো অসুবিধা হবে না। না। বাচ্চারা উঠে যাচ্ছে, ডোনা যেমন উঠে গেল, ভাই পাপান উঠে গেল। গেছে। ডাউ হিলে ভয় লাগুক না লাগুক, এখানে যদি আপনি সন্ধ্যের পরে ঢোকেন আর একলা যদি থাকেন, আপনার কিন্তু এই জঙ্গলে ভয় লাগতে বাধ্য, সে আপনি যতই বড় বীর পুরুষ হোক না কেন। মানে লিটারেলি এত গভীর অরণ্য, আর ভয় লাগছে, এবং ঝিঝি পোকার যা শব্দ, মানে থ্রিলিং একটা ব্যাপার। আর আমি আর বিজয় মোবাইলটা দিয়ে একটু ওপর দিকে উঠেছিলাম, সেখানে আরও বেশি গভীর অরণ্য। এটা দেখতে পাচ্ছেন, এটা অলদারা ভিউ পয়েন্টের পার্কিং জোন। এই পার্কিংয়ের জন্য আপনাকে অলদারার মুখে একটা কাউন্টার আছে, টিকিট কাউন্টার। সেই টিকিট কাউন্টার থেকে আপনার 4 হুইলার যদি গাড়ি নিয়ে আসেন, সেক্ষেত্রে 50 রুপিসে আপনাকে এন্ট্রি করতে হবে। আর বাইকার্সদের জন্য বাইকের ক্ষেত্রে ভাড়া হচ্ছে 20 টাকা পার বাইক। তো চলুন এবার অলদারা ভিউ পয়েন্টে এগোনো যাক। কিছুটা পথ কিন্তু আপনাকে একটু উঠতেই হবে, এই 100-150 মিটার মতন, কারণ সেখানে আর গাড়ি আর ওঠে না। এটা হচ্ছে অলদারা ভিউ পয়েন্ট হোমস্টে। ওই হচ্ছে কাঞ্চনজঙ্ঘা, ওই দেখো কাঞ্চনজঙ্ঘা। আজকে কাঞ্চনজঙ্ঘা আমাদের পিছনেই ছাড়ছে না, যেখানে যাচ্ছি কাঞ্চনজঙ্ঘাকে দেখতে পাচ্ছি। আমরা এখন অলদারা ভিউ পয়েন্টে চলে এসেছি, আর কি সুন্দর ভিউটা দেখুন, ও করুন, অসাধারণ জায়গা, অসাধারণ। আর ওখানে মানে এই ভিউটা 360 ভিউটা অসাধারণ লাগছে। পাশে এখানে কাঞ্চনজঙ্ঘা আমরা এখান থেকে পরিষ্কার ভাবে দেখতে পাচ্ছি, বিকজ আজকে ওয়েদারটা ক্লিয়ার আছে। এটা কি তিস্তা? হ্যাঁ, আর ওই তো নিচে 360 ভিউ, আর সামনেই দেখুন তিস্তা রিভার। তিস্তা রিভারটা আই থিঙ্ক আরো বেশি প্রমিনেন্ট ভাবে বোঝা যাচ্ছে। ও অসাধারণ লাগছে জায়গাটা। আর ওই দেখুন ওইটা রিভারটা, অসাধারণ অসাধারণ। এই রেঞ্জ থেকে পুরো আপনি শিলিগুড়ি সিটিটা দেখতে পারবেন। আমরা যদিও সূর্যাস্তের সময় এই অলদারা ভিউ পয়েন্টে এসেছি, কিন্তু আমার রিকোয়েস্ট রইল এখান থেকে কিন্তু সূর্য উদয় কিন্তু খুব ভালো দেখা যায়। তো প্রথম দিকেই যদি আপনি এই সাইড সিনটা কভার করে নেন তাহলে কিন্তু ভালো হবে। আমরা যেহেতু করশিয়াং চিমনি হয়ে এসেছি, তো ওই সাইড থেকে আসার জন্য এটা কিন্তু সবাই লাস্টের দিকেই পড়ে। এনিওয়েজ আপনি আপনাদের যখন প্ল্যান করবেন সেই অনুযায়ী সাজিয়ে নেবেন। আমাদের হিসাবে আমরা প্ল্যানটা সাজিয়েছিলাম। আর সূর্য উদয় হোক বা সূর্যাস্ত হোক, যে সময় আসুন না কেন, এর বিউটি কিন্তু কোনো সময় কিন্তু কম পাবেন না। অসাধারণ একটা জায়গা, 360 ভিউ। আর এই 360 ভিউতে এই পাহাড়ি রেঞ্জটা দেখতে কিন্তু কি সুন্দর লাগছে। আর এখান থেকেই এই শিলিগুড়ি শহরটা এবং মহানন্দী নদী পুরো ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। অসাধারণ একটা জায়গা, মানে না এই জায়গাটা যদি না আসতাম একটা মারাত্মক জিনিস মিস করে যেতাম। আর এখান থেকেই কাঞ্চনজঙ্ঘাকে খুব সুন্দর দেখা যাচ্ছে। কার্শিয়াংয়ের চিমনি ভিলেজ থেকে শিটংয়ের আসার পথে সঠিকভাবে প্ল্যান থাকায় আমি সমস্ত কিছু শিটংয়ের সাইসিন প্লেসগুলো দেখে নিলাম, এক্সেপ্ট অরেঞ্জ গার্ডেন। এটা আমি ফেরার দিন যাওয়ার পথে দেখে নেবো, বিকজ অরেঞ্জ গার্ডেন আমার হোমস্টে থেকে খুবই কাছে। এই সবে পৌঁছালাম 5:40 নাগাদ বিশেষ হোমস্টেতে। তো এখন আর ব্লগ নয়, আগে ঢুকে ফর্মালিটিগুলো করি, ফ্রেশ ট্রেশ হই, তারপরে তো এখন সারাদিন অনেক খাটাখাটনি গেছে। আমাদের ড্রাইভার ডরজে মানুষটা খুবই ভদ্র এবং অমায়িক। সাধারণত আমি এনজিপি টু এনজিপি ক্যাব ফুল বুক করে নিই, আর আমার রেকমেন্ডেশন রইল ডরজেকে। এই যে হোমস্টে যে ফর্মালিটিসগুলো আছে সেইগুলো করে উঠলাম। আপনারা গ্রুপে যে কজন আছেন তাদের যে কোনো একজনের আই কার্ড অবশ্যই এখানে দেখাতে হবে, এবং বাকি যে ডিটেলসগুলো ফিল আপ করে বা ফর্মালিটিসগুলো করে নেওয়ার পর আপনাকে আপনার ডেডিকেটেড রুমের কাছে তাদের যে সমস্ত এমপ্লয়িরা আছে তারাই এসে ড্রপ করে দেবে, এবং তারাই কিন্তু লাগেজ উগেজ সব তুলে নেবে। এবং তাদের ঢোকার সাথে সাথে যে ব্যবহারগুলো আমি ক্যাপচার করে উঠতে পারলাম না, বিকজ আমি ফর্মালিটিতে ব্যস্ত ছিলাম আর ব্লগিংয়ের কানেকশন ছিল না। তো এত সুন্দর ঢুকতে না ঢুকে অ্যারেঞ্জমেন্ট, আমার মনেই হচ্ছে না এটা কোনো আমি হোমস্টেতে এসেছি। আমার কাইন্ড অফ ফিল আছে কোনো রিসর্ট বা কোনো হাইফাই কোনো হোটেলে এসেছি। মানে প্রত্যেকটা এমপ্লয়ের এত সুন্দর ব্যবহার, সঙ্গে সঙ্গে আগে এসে ঢোকার সঙ্গে সঙ্গেই ফর্মালিটিস হয়ে যাওয়ার পরেই রুমের কাছে এসেই চা পকোড়া, ইভিনিং স্ন্যাক্স বেসিক্যালি। যেহেতু আমরা আজকে অনেকটা দেরি করে ঢুকেছি, আমাদের তো অনেক আগেই ঢুকে যাওয়ার কথা ছিল, তো আজকে আমাদের এখানে লাঞ্চ হয়ে উঠতে পারলো না। তো ওনারা আমাদেরকে বারবার ফলো আপ করছিলেন যাতে আমরা লাঞ্চটা করে উঠতে পারি। তো ওনারা লাস্ট ক্লোজ করার আগেও আমাকে কল করেছিলেন যে আমরা কত দূর
যাতে আমরা এসে লাঞ্চটা করতে পারি। তেমন হয়ে উঠলো না, আমরা 5:30 নাগাদ 5:40 নাগাদ যাদের এই প্রপার্টি ঢুকলাম। যাই হোক, এবার এই ঢুকে যাওয়ার পরে আমি রুমটা পেয়ে গেছি। এবার এই রুমটা পেয়ে যাওয়ার পর মানে আমি পেয়েছি কটেজ। এই কটেজটা আমি আজকে নয়, আজ থেকে প্রায় 3 মাস আগে বুক করেছিলাম। যখন বুক করেছিলাম তখন আমাকে বলা হয়েছিল যে অনলি 2 রুমস আর অ্যাভেলেবেল, অল আর বুক। আমি আর সময় নষ্ট করিনি, সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্ট সেই রাতেই আমি কিন্তু ইনিশিয়াল পেমেন্ট করে আমি কিন্তু এই প্রপার্টিটা বুক করে নিয়েছিলাম 2টো রুম। আর বিজয়রা রুম পেয়ে গেছে, আমরা আমাদের রুমটা পেয়ে গেছি। রুমটা এখন তো গোছানো আছে। রুমটা নষ্ট হওয়ার আগে আমি একটু রুম টুরটা করিয়ে দিই। চলুন তাহলে আমাদের এই রুমটা কেমন। আমাদের রুম নাম্বার 6, আর এটা হচ্ছে কটেজ ক্যাটাগরি রুম। তো চলুন আগে রুম টুরটা দেখিয়ে দিই। কটেজে ঢোকার আগেই আপনি লেফট সাইডে পেয়ে যাবেন বেশ কিছু ব্যালকনি টাইপের, যেখানে 2জন ব্যক্তি আরামসে বসতে পারে। এখানে বসার 2টো ব্যবস্থা সিট দেওয়া হয়েছে, এগুলো বেতের বানানো, আর একটা টেবিল আছে উইথ অ্যাশট্রে। এখানে ইলেকট্রিসিটি পয়েন্ট দেওয়া আছে। এবার রুমটা আমি এন্টার করছি। জাস্ট হ্যাভ আ লুক ওয়ান্স। ফাটাফাটি রুম, অসাধারণ রুম, মানে কি বলবো, অসাধারণ রুম। তো এখানে একটা সিঙ্গেল বেড আছে, আর একটা অ্যাডাল্ট ব্যক্তি এখানে অবশ্যই ভালোভাবে শুতে পারে। আর এখানে এই বেডটা একটু বড়, যেখানে কিন্তু এটা কুইন সাইজ বেড আছে, যেখানে 2জন বড় ব্যক্তি, অ্যাডাল্ট ব্যক্তি আরামসে শুয়ে যেতে পারে। এবং ছোট যদি কোনো বাচ্চা থাকে উইদিন 5 ইয়ার্স, সেও কিন্তু এখানে শুয়ে যেতে পারে। আমাদের ডোনা অবশ্যই আমাদের সঙ্গে এখানে শুয়ে আমরা অ্যাডজাস্ট করেই নিতে পারি। আচ্ছা, তার পাশেই দেখতে পারবেন যে 2টো সাইড টেবিল দেওয়া হয়েছে। 2টো সাইডের বেডের মানুষ যারা থাকবে তাদের ইউটিলাইজেশনের জন্য এরকম 2টো টেবিল দেওয়া আছে এখানে। সঙ্গে রয়েছে চা বা গরম জল লাগলে তার কেটলি, 2টো গ্লাস জল, কমপ্লিমেন্টারি একটা দিয়ে গেছে এরা জলের বোতল। এখানকার আমরা এখানে ইউজ করা শুরু করেছি, ডোনা এসে চেস খেয়ে নিয়েছে। আপনি যদি কোনো রকম আউট অফ দ্য বক্স, আউট অফ দ্য প্যাকেজ যদি খান, তাহলে এখানকার নিজস্ব রেস্টুরেন্টে কী কী আইটেম আছে মেনু কার্ডটা দিয়ে গেছে, আপনি চাইলে দেখে নিতে পারেন। সামনেই কিন্তু একটা সুন্দর মিরর, একটা লাইট ল্যাম্প, উপরে রয়েছে রুম সার্ভিসের নাম্বার। কোনো অসুবিধা হলে আপনি এই নাম্বারে কল করতেই পারেন। অসাধারণ একটা রুম, লাইটের কোনো অভাব নেই, অ্যাম্পল লাইট আছে। এই বিভিন্ন লাইটের সুইচগুলো, প্লাস এখানে এই একটা প্লাগ পয়েন্ট আছে। দেখাতে চাই এখানে আরেকটা প্লাগ পয়েন্ট আছে, এটা গিজারের লাইন। আর এখান থেকে যদি আমি পর্দাটা খুলি তাহলে কিন্তু একটা ভিউ দেখা যাবে। জামা কাপড় রাখার জন্য এখানে কোনো কভার নেই, তবে হ্যাঁ একটা আলনা মতন দেওয়া আছে। আর মানুষের ব্যবহারের জন্য বাথরুম টাথরুম গেলে 2টো চপ্পল দিয়েছে। এখানে বসে আপনি কিছু খাওয়া দাওয়া খেতে চাইলে এখানে টেবিল দেওয়া আছে এবং চেয়ার, বেতের চেয়ার আরেকটা রাখা আছে। এখানে আমাদের লাগেজটা একটু রেখেছি। আর এখানেও একটা প্লাগ পয়েন্ট দেখতে পাচ্ছি। দরজাটা বন্ধ করলেই আপনি দরজার সাইডেই দেখতে পাচ্ছেন কিছু হুক, যেখানে আপনি আপনার জামা কাপড় জিনিসগুলো ঝুলিয়ে রাখতে পারছেন। এখন দেয়ালগুলো দেখছেন, এটা পুরোটাই উডেন কাজ করা আছে। তার সঙ্গে সামঞ্জস্য রেখে এই যে ছাদটা আছে, এই ছাদটাকেও কিন্তু উডেন ফিনিশ করা আছে। ব্যতিক্রম কিন্তু একটাই, সেটা হচ্ছে কিন্তু এই মেঝেটা কিন্তু টাইলস, এটা কিন্তু কোনো কাঠের কাজ নয়। তবে কালারের সঙ্গে ম্যাচিং কম্বিনেশন করে এরা এই টাইলসটা ফিটিংস করেছেন। আমার কিন্তু দারুণ লাগছে এই পুরো স্ট্রাকচারটা, এই ঘরটা খুব সুন্দরভাবে এরা সাজিয়েছে, খুব ভাল লাগছে, অসাধারণ রুমটা। ওয়াশরুমে যদি কথা বলি তাহলে প্রথমেই কিন্তু আপনি দেখতে পেয়ে যাবেন একটা বেসিন, তার সামনেই একটি মিরর এবং কিছু জামা কাপড় বা তোয়ালের ধোয়ানোর জন্য একটা জায়গা। এখানেও কিন্তু সুইচ আছে, যেখানে আপনি ড্রায়ার বা কোনো রকম জিনিস আপনি এখানে অ্যাক্সেস করতেই পারেন। উপরে একটা বাল্বও দেওয়া রয়েছে, আর ইংলিশ কমোড। আর এখানে কিন্তু আপনার চানের ব্যবস্থা, গরম জলের ব্যবস্থা উভয় দিকেই রয়েছে, ঠান্ডা এবং গরম জলের ব্যবস্থা ও বেসিনেও আছে। আপনার
চানের ক্ষেত্রেও আছে, এখানেও কিন্তু ব্যবস্থা করা আছে হট অ্যান্ড কোল্ড ওয়াটারের। আপনার শাওয়ারও আছে এবং হ্যান্ড শাওয়ারও আছে, তো বেশ ভালো। এখানে কিন্তু এই ওয়াটার হিটারটাও আছে, অর্থাৎ গিজারটাও আছে। আর এখানে জামা কাপড় বা ঝোলানোর জন্য কিছু একটু জায়গা। তো মোটের ওপর দিক থেকে বাথরুমটা নিট অ্যান্ড ক্লিন, একদম ক্লিন। এক কথায় রুমে ঢোকার পর কিন্তু একটা অন্যরকম ভাইবস আসছে, মনেই হচ্ছে না কোনো আমি হোমস্টেতে আছি, একটা কোনো লাক্সারিয়াস রিসর্টে এসেছি এরকম কিছুটা অনুভব হচ্ছে। বিকজ অফ টাইম টু টাইম তারা এসে আমাদের সঙ্গে কানেক্ট করছে, জিজ্ঞেস করছে কিছু প্রয়োজন আছে কিনা, কিছু হেল্প লাগবে কিনা, কোনো কিছু দরকার আছে কিনা। টাইমিংগুলো জানিয়ে যাচ্ছে, কখন ডিনার টাইম, কখন লাঞ্চ টাইম, চা কফি কিছু লাগবে কিনা। এইগুলো একটা হোমস্টের কিন্তু একটা ভালো বৈশিষ্ট্য বা একটা ভ্যালু অ্যাডেড সার্ভিস কাস্টমারকে দেওয়া আউট অফ দ্য বক্স, যাতে কিনা কাস্টমাররা বারবার এই সমস্ত হোমস্টেতে ফিরে আসে, অথবা কাস্টমার যারা এখানকার অভিজ্ঞতা নিয়ে যাবেন নিজের বাড়িতে, তখন তারা কিন্তু এই সেম হোমস্টেটাই আবার যেন তাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের মধ্যে রেফার করে। আর এই জন্যেই বিশেষ হোমস্টে অনেক পুরনো হোমস্টে, আর তাই জন্যে আজকে বিশেষ হোমস্টে কোনো রকম পরিচিতির মহতাজ নয়। ডিনার টাইমিং স্পেসিফিক্যালি রাত 9টা থেকে 10টার মধ্যে করতে হয়, সেই টাইমিংটা এখানে মেনটেন করা হয়। এবং এখানে ব্রেকফাস্ট টাইম, লাঞ্চ টাইম এবং ডিনার টাইম তিনটেরই স্পেসিফিক টাইম দেওয়া আছে। এই টাইমিংয়ের মধ্যেই আপনাকে সেই লাঞ্চ, ডিনার বা ব্রেকফাস্ট করে নিতে হবে। আধ এক ঘন্টা এদিক ওদিক হতে পারে, তার বেশি নয়। তো ওরা আপনাদের সঙ্গে এসে ফলো আপ করে নেবে যে আপনারা আসুন খেয়ে নিন। এখন আনুমানিক 9:30 মতন বাজে, আর আমরা এখন গিয়ে এখানকার ডিনারটা ট্রাই করে দেখি। তো চলুন এখানকার ডিনারের কী সিস্টেম দেখে নেওয়া যাক। ডিনারে কি আছে আগে দেখে নিই। मुनीकेट राइस, वेरी गुड। दाल, ये आलू और ये किसका सब्जी? आलू और आलू पम्पकिन सब्जी, वेरी गुड। चिकन, और जो रोटी खाएगा रोटी का कुछ इंतजाम। ও আর শেষ পাতে মিষ্টি মুখ করার জন্য বোঁদে আর লেবু, লঙ্কা, পেঁয়াজ এগুলো আছে, আর সুগার, সল্ট, আচার আর মুড়ি মুখ শুদ্ধিকরণের জন্য, এই সমস্ত জিনিস আছে। ম্যাচিং পুরো থালা বাটি অ্যারেঞ্জমেন্ট ব্যাপক, কিন্তু এখানে রুটি আছে আর এখানে বুফে সিস্টেম করা আছে, বেশ ভালো। আমি রুটি খাই যেহেতু, আর বাকি এত কিছু আইটেম থাকলেও আমি নিই নি। আমি ওই পাম্পকিন, আলু পাম্পকিনের তরকারি, একটু চিকেন, একটু আচার, পেঁয়াজ, লঙ্কা দিয়ে এখন ডিনারটা কমপ্লিট করবো। তো খাবারটা স্টার্ট করি। কুমড়োর তরকারি তাহলে কি এদের হাতে আছে, এখানে পাহাড়ি রান্না বান্না অন্যরকম, এত টেস্টফুল লাগে, খুব ভালো লাগে এখানকার তরকারি। কিন্তু ডিফারেন্ট, মশলাপাতি মনে হয় ডিফারেন্ট হতে পারে, এরকম স্বাদটাও আলাদা। সাধারণত আমরা কলকাতায় এরকম আলু কুমড়ো তরকারি খেয়ে থাকি না। বাড়ির চিকেনটা ট্রাই করে দেখি। ভালো হয়েছে। চিকেনের টেস্টটা খুব ভালো হয়েছে, অসাধারণ হয়েছে। আর বাঙালিদের চিকেনের মা আলু না হলে ঠিক জমে না। সঙ্গে একটু পেঁয়াজ আর লঙ্কা, জমে ক্ষীর, অসাধারণ খেতে। আজকের এই ব্লগটি এই পর্যন্ত থাকুক। আগামী ব্লগে আপনারা বিশেষ হোমস্টের সম্পর্কে সম্পূর্ণ ডিটেল একটা ইনফরমেশন পেতে চলেছেন। তো আমাদের সামনেই বসে আছেন এখানকার ম্যানেজার অনুপ রায়। তো ইনার সঙ্গে একটু কথা বলে নেবো, জেনে নেওয়ার চেষ্টা করব যে এখানে কটা রুম আছে, কী টাইপের রুম আছে, কন্ট্যাক্ট ডিটেলস এবং ট্যারিফ।